হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা তো জানো যে ইউটিউবে আমি তোমাদের বায়োলজির এনসিইআরটির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পিকস আর এনসিইআরটি এক্সাম্পলার করাচ্ছি। শেষ হতে চললো প্রায়, অনেক দিন থেকে করাচ্ছি। ক্লাস 11-এর নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন চ্যাপ্টারটা আজকে করব। এটার পিক্স করব। তোমরা জানো পিক্স আমি 2019 থেকে 24-এর পিক্সগুলোই করাই, কারণ সেটা তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। যারা 2025-এ নিট দিচ্ছ বা 2026-এ নিট দিচ্ছ তাদের জন্য। তোমরা চাইলে আগের পিক্স নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিস করতে পারো, কিন্তু এগুলো না করলে হবে না, কারণ এই ধরনের ট্রেন্ড বজায় রেখেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, তো এগুলো তো করতেই হবে। আচ্ছা, আর তুমি যদি আমার চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তুমি যদি আমার পেইড ব্যাচ থেকে দেখছো, তোমরা এটার পিডিএফ পেয়ে যাবে। আর যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো, তারা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তুমি যদি আমার পেইড ব্যাচ এনরোল করতে চাও, আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। আমি ভিডিও শেষে তোমাকে সমস্ত ডিটেলস বলে দেব। আমি যখন প্রত্যেকটা চ্যাপ্টার পড়াই, প্রথমে তার সিলেবাস নিয়ে কথা বলি। তাহলে এই চ্যাপ্টারের সিলেবাস হচ্ছে, বেসিক্যালি চ্যাপ্টারটাকে আমরা 4টে টপিকে ভাগ করতে পারি। টপিক 1 হচ্ছে নিউরাল সিস্টেম, টপিক 2 হচ্ছে হিউম্যান নিউরাল সিস্টেম, টপিক 3 হচ্ছে নিউরন অ্যাজ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নিউরাল সিস্টেম, গঠনগত কার্যগত একক নিউরাল সিস্টেমের কে নিউরন সেটাই। টপিক 4 হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তো এই 4টে টপিকই মূলত তোমাদের পড়তে হয়। কিছু সিলেবাস রিডিউস হয়েছে, তারপর থেকে আমাদের এই কটাই পড়তে হয়। আগে তোমাদের আরো কিছু কিছু ইনক্লুডেড ছিল, সেগুলো লাগে না। তো এই কটাই হচ্ছে মূলত টপিক। আচ্ছা, পিক্সগুলো ইংলিশে থাকবে, আমি কমপ্লিটলি বাংলায় তোমাকে বুঝিয়ে দেবো। যদি তুমি বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছো, কোনো অসুবিধা হবে না, বাংলায় বুঝিয়ে দেবো। একটা একটা করে টপিক আমরা শুরু করি। প্রথম টপিক হচ্ছে নিউরাল সিস্টেম, স্নায়ুতন্ত্র। এই টপিকের কোনো কোয়েশ্চেন আসেনি এই টপিক থেকে 19 থেকে 24 সালের মধ্যে। নেক্সট হচ্ছে হিউম্যান নিউরাল সিস্টেম, মানুষের স্নায়ুতন্ত্র। এই টপিকেরও কোনো প্রশ্ন আসেনি 19 থেকে 24-এর মধ্যে। নেক্সট হচ্ছে নিউরন অ্যাজ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নিউরাল সিস্টেম। আমাদের মানুষের যে নিউরাল সিস্টেম, নিউরন স্নায়ুতন্ত্র, তার গঠনগত কার্যগত একক হলো নিউরন। তার প্রথম প্রশ্ন নিট 2022-এর প্রশ্ন। প্রশ্নটাই বলছে, সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং সাইন্যাপস। সাইন্যাপস স্নায়ু সন্নিধি সম্পর্কে ইনকারেক্ট, ভুল স্টেটমেন্ট, ভুল বিবৃতি কি? প্রথম বলছে, দ্য মেমব্রেনস অফ প্রি সাইন্যাপটিক অ্যান্ড পোস্ট সাইন্যাপটিক নিউরনস আর ইন ক্লোজ প্রক্সিমিটি ইন অ্যান ইলেকট্রিক্যাল সাইন্যাপস। তো যখন তুমি ইলেকট্রিক্যাল সাইন্যাপস নিয়ে কথা বলছো বা তড়িৎ স্নায়ু সন্নিধি নিয়ে কথা বলছো, সেই ক্ষেত্রে দুটো নিউরনের, যেটা প্রি মানে আগের নিউরন আর পোস্ট মানে পরের নিউরন, দুটো নিউরনের মধ্যে খুব ক্লোজ প্রক্সিমিটি থাকে, মানে তারা খুব কাছাকাছি থাকে। এটা একদম ঠিক কথা, এখানে কোনো ভুলই নেই। ইলেকট্রিক্যাল কারেন্ট ক্যান ফ্লো ডিরেক্টলি ফ্রম ওয়ান নিউরন ইনটু দ্য আদার অ্যাক্রস ইলেকট্রিক্যাল সাইন্যাপস। ইলেকট্রিক্যাল সাইন্যাপস যদি থাকে, তড়িৎ প্রবাহের মধ্য দিয়ে, যদি স্নায়ু সন্নিধির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়, তাহলে ইলেকট্রিক্যাল কারেন্ট কিভাবে ফ্লো করছে? একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ডাইরেক্ট যাচ্ছে। একদম ঠিক। কেমিক্যাল সাইন্যাপসেস ইউজ নিউরোট্রান্সমিটার। কেমিক্যাল সাইন্যাপস যেগুলো রয়েছে বা রাসায়নিক স্নায়ু সন্নিধি যেগুলো রয়েছে, সেগুলো নিউরোট্রান্সমিটার ইউজ করে। ঠিক কথা। ইম্পালস ট্রান্সমিশন অ্যাক্রস আ কেমিক্যাল সাইন্যাপস ইজ অলওয়েজ ফাস্টার দ্যান দ্যাট অ্যাক্রস অ্যান ইলেকট্রিক্যাল সাইন্যাপস। এটা ভুল। এটা বলছে যে ইম্পালস ট্রান্সমিশন অ্যাক্রস আ কেমিক্যাল সাইন্যাপস, কেমিক্যাল সাইন্যাপসের মধ্য দিয়ে বা রাসায়নিক স্নায়ু সন্নিধির মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয়, সেটা অলওয়েজ ফাস্টার, সেটা সবসময় দ্রুত, কিসের তুলনায়? দেন অ্যাক্রস ইলেকট্রিক্যাল সাইন্যাপস। ইলেকট্রিক্যাল সাইন্যাপস বা তড়িৎ স্নায়ু সন্নিধির থেকে দ্রুত হয় কেমিক্যালে? না, এটা ভুল। কেমিক্যাল কিন্তু ধীরে হয়। নিউরো ট্রান্সমিটারের থ্রুতে যদি ইলেকট্রিক্যাল ট্রান্সপোর্ট হয়, সেটা ধীরে হয়। কারেন্ট যেটা ডাইরেক্ট যায়, সেটা অনেক ফাস্ট হয়, তাই না? তাহলে এটা ভুল। তাহলে আমরা ভুল খুঁজে পেয়েছি, আমাদের ভুলই বার করতে বলেছে। তাহলে আনসার হচ্ছে ডি। নিউ এনসিইআরটি পেজ নম্বর 234-এ চলে যাবে, এটা তুমি পেয়ে যাবে। চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। ম্যাচ দ্য ফলোইং রিনিট 2024-এর প্রশ্ন। ওকে, সোয়ান সেলস বা সোয়ান কোষ কোথায় থাকে? মাইলিন শীথে থাকে। মাইলিন শীথে থাকে। তাহলে এ হচ্ছে 3, A3 এখানে দেখো, আর কোথাও A3 নেই। তাহলে এত সোজা প্রশ্ন, তোমার আর জানারই দরকার নেই বাকিগুলো, তুমি প্রথমেই পেয়ে গেলে আনসার। আনসার হচ্ছে এ। আমরা একবার দেখি বাকিগুলো। সাইন্যাপটিক নব, সাইন্যাপসের যে স্ফীত অংশটা, ফোলা অংশটা, সেটা হচ্ছে
সেখানে কি থাকে, নিউরো ট্রান্সমিটার ভর্তি থাকে সেখানে, তাহলে বি হচ্ছে 1। বাইপোলার নিউরন বা দ্বিমেরুযুক্ত যে নিউরন হয় সেটা তুমি কোথায় পাবে, রেটিনাতে পাবে, সি হচ্ছে 4। আর ডি হচ্ছে মাল্টিপোলার নিউরন বা বহু মেরুযুক্ত যে নিউরন হয় সেটা কোথায় থাকে, সেরিব্রাল কর্টেক্স, তাহলে ডি হচ্ছে 2। নিউ এনসিআরটির পেজ নম্বর 232-তে কিন্তু তুমি এটা পাবে। চলে যাব নেক্সট প্রশ্ন, নেক্সট টপিক চলে এসেছে সেন্ট্রাল নিউরাল সিস্টেম, নিট 2019-এর প্রশ্ন। Which part of the brain is responsible for thermoregulation? থার্মোরেগুলেশন করার জন্য তোমার মাথার কোন পার্টটা রেসপন্সিবল? সেরিব্রাম, হাইপোথ্যালামাস, কর্পাস ক্যালোসাম, মেডুলা অবলাঙ্গাটা। কে? হাইপোথ্যালামাস, খুব সোজা, হাইপোথ্যালামাসই সমস্ত কিছু করে সমস্ত। নিউ এনসিআরটির পেজ নম্বর 236-এ তুমি যদি চাও পেয়ে যাবে। চলে যাবো নেক্সট প্রশ্নে, নিট 2023-এর প্রশ্ন। বলছে দ্য পার্টস অফ হিউম্যান ব্রেন দ্যাট হেল্পস ইন রেগুলেশন অফ সেক্সুয়াল বিহেভিয়ার, এক্সপ্রেশন অফ এক্সাইটমেন্ট, প্লেজার, রেজ, ফিয়ার এটসেট্রা আর। বলছে যে মানুষের ব্রেনের কোন পার্টটা হেল্প করে কিসে, সেক্সুয়াল বিহেভিয়ারে, যৌন ব্যবহার, মানে যৌনতার সময় কেউ কোনো কিরকম ব্যবহার করে, এক্সপ্রেশন অফ এক্সাইটমেন্ট, তুমি খুব এক্সাইটেড, ইয়ে আমার পরীক্ষা ভালো হয়েছে, সেটা কতটা এক্সাইটেড তুমি হয়ে যাও, প্লেজার, খুব আনন্দ, উফ আজকে আমার কি আনন্দ, আজকে আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করতে পেরেছি পড়ে, আনন্দ হলো, রেজ, রাগ, এই আমার কিছুতেই মন বসছে না পড়ায়, রাগ, ফিয়ার, পরীক্ষায় যদি ফেল করি, এই সমস্ত কিছু তোমার ব্রেনের কোন পার্ট নিয়ন্ত্রণ করে, কর্পাস ক্যালোসাম অ্যান্ড থ্যালামাস। কর্পাস ক্যালোসাম থ্যালামাস এই কাজটা করে না, কি করে, লিম্বিক সিস্টেম, লিম্বিক তন্ত্র অ্যান্ড হাইপোথ্যালামাস। ইয়েস, লিম্বিক সিস্টেম বা লিম্বিক তন্ত্র এবং হাইপোথ্যালামাস এই প্রত্যেকটা কাজ তোমাকে নিয়ন্ত্রণ করে। কর্পোরা, কোয়াড্রিজেমিনা অ্যান্ড হিপোক্যাম্পাস না, ব্রেইন স্টেম অ্যান্ড এপিথ্যালামাস না। আনসার পেয়ে গেছো বি, নিউ এনসিআরটির পেজ নম্বর 236-এ কিন্তু তুমি এটাকে পেয়ে যাবে। চলে যাব নেক্সট প্রশ্নে, দুখানা স্টেটমেন্ট রয়েছে, স্টেটমেন্ট বেসড প্রশ্ন তোমাকে দিয়েছে। ওকে, তো প্রথমে বলছে দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার্স আর কানেক্টেড বাই নার্ভ ট্র্যাক্ট নোন অ্যাজ কর্পাস ক্যালোসাম। বলছে সেরিব্রাল হেমিস্ফিয়ার যে তোমার মাথায় রয়েছে সেগুলো কে কানেক্ট করে, সেগুলোকে কে জোড়ে, নার্ভ ফাইবার, স্নায়ুর ট্র্যাক্ট, নার্ভ ফাইবার নয়, নার্ভ ট্র্যাক্ট, স্নায়ুর ট্র্যাক্ট সেগুলোকে জোড়ে, তাকে কি বলে, কর্পাস ক্যালোসাম। ইয়েস, কর্পাস ক্যালোসামই কিন্তু তোমার সেরিব্রাল হেমিস্ফিয়ারকে জোড়ে, কোনো ভুল নেই। দ্য ব্রেইন স্টেম কনসিস্টস অফ দ্য মেডালা অবলাঙ্গাটা, পন্স অ্যান্ড সেরিব্রাম। বলছে ব্রেইন স্টেম, মস্তিষ্কর যে কাণ্ড, মস্তক কাণ্ড বা মস্তিষ্ক কাণ্ড, সেটাতে মেডালা অবলাঙ্গাটা থাকে, পন্স থাকে, সেরিব্রাম থাকে, ঠিক কি না, এটা ভুল। কি কি থাকে ব্রেইন স্টেমে, কি কি থাকে, মেডালা অবলাঙ্গাটা থাকে, পন্স থাকে, সেরিব্রাম থাকে না, তোমাকে বলতে হবে মিড ব্রেইন, মধ্য মস্তিষ্ক, মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক থাকে, মেডালা অবলাঙ্গাটা, পন্স আর মিড ব্রেইন থাকে, মধ্য মস্তিষ্ক, তাহলে সেরিব্রাম নয়, এটা ভুল হবে। তাহলে তোমার স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট, প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল। নিউ এনসিআরটি পেজ 236-এ গেলে তুমি একে পেয়ে যাবে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, রিনিট না নিট 2024-এর প্রশ্ন আবার দিয়েছে ম্যাচ করতে। ওকে চলো করা যাক। পন্স, পন্স কি, পন্স কানেক্টস ডিফারেন্ট রিজিয়নস অফ দ্য ব্রেন। পন্স তোমার ব্রেন বা মস্তিষ্কের বিভিন্ন রিজিয়ন, বিভিন্ন অঞ্চলকে কানেক্ট করে, তাহলে এ হচ্ছে 3, দেখো এখানেও দেখো কত সোজা, আর কোথাও A3 নেই, তুমি পন্স জানলেই বাকিগুলো পেরে যাবে, তোমাকে আর দেখতেই হবে না। হাইপোথ্যালামাস কি করে, হাইপোথ্যালামাসে কে থাকে, নিউরো সিক্রেটারি সেলস, ক্ষরণকারী সেলগুলো থাকে হাইপোথ্যালামাসে, তাহলে বি হচ্ছে 4। নেক্সট হচ্ছে মেডালা কি করে, মেডালা কোথায় থাকে, কন্ট্রোলস রেসপিরেশন অ্যান্ড গ্যাস্ট্রিক সিক্রেশন, তোমার শ্বসন এবং তোমার গ্যাস্ট্রিক সিক্রেশন, তোমার পাচনতন্ত্রের ক্ষরণ, এগুলো কিন্তু মেডালা নিয়ন্ত্রণ করে, তাহলে সি হচ্ছে 2। ডি হচ্ছে কি, সেরিবেলাম কি করে, প্রোভাইডস অ্যাডিশনাল স্পেস ফর নিউরনস, রেগুলেটস পশ্চার অ্যান্ড ব্যালেন্স, তাহলে সেরিবেলাম কি করে, তোমাকে তোমার নিউরনগুলোকে ঠিক মতন থাকার মতন সাহায্য করে, রেগুলেটস পশ্চার অ্যান্ড ব্যালেন্স, তুমি ঠিক মতন সোজা হয়ে তুমি হাঁটতে পারছো বা তোমার যে ব্যালেন্স রয়েছে হাঁটার সময়, তুমি যে পড়ে যাচ্ছ না, সেগুলো কিন্তু সেরিবেলাম নিয়ন্ত্রণ করে, তাহলে ডি হচ্ছে 1। আনসার অনেকক্ষণ আগেই পেয়ে গেছো বি, নিউ এনসিআরটি পেজ নম্বর 236-এ গেলে তুমি একে পেয়ে যাবে। এই চ্যাপ্টারের আর কোনো প্রশ্ন নেই, মাত্র একটা প্রশ্নই 2019 থেকে 24 অব্দি এসেছে।
তুমি যদি মনে করছো যে পিক্স এবং এনসিইআরটি এক্সাম্পলার করে গেলেই চলবে কিনা, শুধু না, পিক্স এবং এনসিইআরটি এক্সাম্পলার করে গেলেই কিন্তু নিটে শুধু হবে না, তোমাকে প্রত্যেক চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। স্পেসিফিক্যালি যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ো তারা বলো যে ম্যাম বাংলা প্রশ্ন কিন্তু কোথাও পাই না, বাংলা প্রশ্ন নিট স্ট্যান্ডার্ড নিট কোয়ালিটির প্রশ্ন খুব কম পাওয়া যায়। তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বাংলায় প্রশ্ন তোমাদের নিট স্ট্যান্ডার্ড বানিয়ে দিই, ইংলিশটা প্রথমে বানাই, তারপর সেটাকে ট্রান্সলেট করে বাংলা করে দিই। সুতরাং যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করছো এবং প্রশ্ন পারছো না, প্রশ্ন প্রপার প্র্যাকটিস করতে পারছো না, টেস্ট দিতে পারছো না, তুমি চাইলে আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই, যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়। এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়। মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে।
তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি, টাটা।